সমগ্র আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি, যার অপেক্ষায় পুরা জাতি প্রতীক্ষায় রয়েছেন কবে তিনি আগমন করবেন, বিএনপির সংগ্রামী অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর এক মহাগৌরবের দিন, বিজয় দিবস। 1971-এর মহান বিজয় দিবসে সারা জাতি স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে মাঠে ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এই ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ববোধ করতে পারি। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই 71-এর মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা এই ধারণাটি দিয়েছেন জনগণকে যে এই স্বাধীনতা যুদ্ধ করেছে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা, তাদেরই একচ্ছত্র অধিকার স্বাধীনতার কৃতিত্বের দাবিদার হওয়া। প্রকৃতপক্ষে দেশবাসী তারা যখন জীবিত ছিল, এখানে যারা উপস্থিত অনেকেরই তখনও জন্ম হয় নাই 1971 সালে। 71 সালের আগে থেকেই তৎকালীন দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করে যাচ্ছিল পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে, পূর্ব পাকিস্তানও একই সুযোগ সুবিধার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন এবং 6 দফা নামে একটি রাজনৈতিক প্রোগ্রাম লঞ্চ করেছিলেন। স্বাধীনতার কথা কখনোই সেখানে উচ্চারিত হয়নি। 1970-এ যে নির্বাচনটি হয়েছে সেটিও স্বায়ত্ত শাসন অর্জনের জন্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই সংগ্রামের প্রতিফলন ছিল। কিন্তু বর্বর পাক বাহিনী 25শে মার্চ তারিখে যখন সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই। প্রথম সুযোগেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে, দেশবাসীকে অরক্ষিত রেখে। বর্বর পাক বাহিনী সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, গুলি করে ছাত্র যুবক যাদেরকে যেভাবে হত্যা করেছে, লোমহর্ষক সেই কাহিনী, প্রতিরোধ করার মতো কেউ ছিল না। এই দুঃসময়ে জনগণের পক্ষে হয়ে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন তখন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল 71 সালে। প্রত্যেকটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি থাকেন। প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করেছে মা বোনের ইজ্জত রক্ষার্থে, পাক বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাদের যে দানবীয় হত্যাকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার জন্য, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। আমরা সবাই জানি 9 মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধের ফলে দেশটা স্বাধীন হয়েছে, কারা করেছে এই মুক্তিযুদ্ধ? এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন, তারা চুপ থাকবে। মুক্তিযুদ্ধে তাদের তেমন কোনো অবদান নেই। মুক্তিযুদ্ধ করেছে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এর সাধারণ সৈনিকেরা, এবং তাদের আহ্বানে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র যুবকের দল। দুঃসাহসী এইসব ছাত্ররা জীবনপণ করে লড়াই করেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির যুদ্ধ, গণযুদ্ধ। এটি আওয়ামী লীগের যুদ্ধ নয় মোটেই। এখনো তারা ভুল ধারণা দিতে চায় যে আওয়ামী লীগই বোধহয় দেশটা স্বাধীন করেছে। কলকাতাতে 2টি অফিস ছিল আওয়ামী লীগের, একটি হলো 9 সার্কাস এভিনিউ, আরেকটা হলো 8 থিয়েটার রোড। নামগুলো দেখেন, থিয়েটার আর সার্কাস। এই থিয়েটার সার্কাস দেখিয়ে তারা 9 মাস ভালোভাবেই কাটিয়েছে। রণাঙ্গনে যুদ্ধ করেছে এই দেশে গ্রামাঞ্চলের সাধারণ যুবকেরা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, যার মধ্যে 600 ছিল ছাত্র। এই ছাত্রদেরকে আমি ভর্তি করেছিলাম। দুঃসাহসী এইসব ছাত্র, এর মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। 71-এর যুদ্ধ ছিল সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, দেশটি স্বাধীন হয়েছে 1972 সালে 16 ডিসেম্বরের 71-এর 16 ডিসেম্বরের পর থেকেই
দুঃশাসনের শুরু হয়েছে। যেই স্বপ্ন ধারণ করে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। নূতন এক ইতিহাস সবার সামনে নিয়ে এসেছে। এক ইতিহাস হলো যুদ্ধ করেছে আওয়ামী লীগ, যে স্বাধীন করেছে আওয়ামী লীগ। আরেকটি কথা নতুন নতুন শোনা যাচ্ছে, যারা 1971-এ যারা পাক বাহিনীর সহযোগী ছিল, যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোষর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। আবার এদের মধ্যে কিছু কিছু ভেবেছে 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধারা শেষ, মুক্তিযুদ্ধের কাহিনীকে ভুলিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরাট এক বিশাল ক্যানভাসে রচিত হয়েছিল, সারা দেশবাসী কোটি কোটি মানুষ তাতে অংশগ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল বা তাদের গুরুরা দু চারটি কথা বলেই এই মহান অর্জনকে ভুলে দিতে কখনোই সক্ষম হবে না। সামনে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম 71 সালে, আবার সুযোগ এসেছে দীর্ঘদিন পর। আবার ফেব্রুয়ারি মাসে যদি একটি সঠিক নির্বাচন হয় এবং যদি গণতন্ত্রকে আমরা দেশবাসী সবাই ধারণ করতে পারি, তাহলে নিশ্চয়ই যে স্বপ্ন ধারণ করে মুক্তিযোদ্ধারা 71-এ জীবন মিলিয়ে দিয়েছে, অকাতরে আত্মদান করেছিল, সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হতে পারে। বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে অত্যন্ত স্বার্থপর। তারা খালি চিন্তা করে কিভাবে সংসদ সদস্য হওয়া যায়। ভোটে দিলে এত বছরে সর্বোচ্চ 17টি আসন তারা পেয়েছে একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 13 আসন যাদের পুঁজি, তারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ইতিমধ্যে তাদেরও উপলব্ধি হয়েছে যে জনগণ যদি সরাসরি এসে ভোট দেয়, তাহলে হয়তো তাদের পক্ষে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভব হবে না। এই জন্য তারা নতুন একটা থিওরি বের করেছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর। 1 লাখ ভোট পেলে একজন এমপি পাবে। যাদের কোনোদিনই জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ ছিল না, আগামীতেও হতো না, তারা এই পিআর এর আশ্রয় নিয়ে গণপ্রতিনিধি হতে চায়। পিআর এর অসুবিধা কি? পিআর এর অসুবিধা হলো পিআর এর মাধ্যমে যে সরকারটি আসে সেটি একটি দুর্বল সরকার হয়। এটি আমার কথা নয়, কাছেই আমাদের প্রতিবেশী দেশ নেপাল, পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে। নির্বাচনের পর এতগুলো দলের যে কোন্দল শুরু হলো, দুর্বল একটি সরকার প্রতিষ্ঠিত হলো, তার ফলে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। একই কাহিনীর অবতারণা হয়েছে শ্রীলঙ্কাতে। সেখানেও ওই পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে, দুর্বল সরকার এসেছে, এই সরকার টিকতে পারেনি। আমাদের দেশে বর্তমানে যে একটি সরকার আছে, তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটি একটি দুর্বল সরকার। তারা প্রথম থেকেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার দিকে ততটা, প্রফেসর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তো তাদের পরিচিতি নাই। বিএনপি গত 16টি বছর সংগ্রাম করেছে। এই 1.5 মাসের আন্দোলনে, গণ অভ্যুত্থানের আগে আমাদের 488 জন বিএনপি সদস্য শহীদ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও অন্য কোনো গোষ্ঠী তারা এই সকল কৃতিত্ব নিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি একমাত্র দল যারা গত 16-17 বছর ধরে সংগ্রাম করেছে, অনেক আত্মদান দিয়েছে, অনেক নেতা গুম হয়েছে, অনেক মিথ্যা মামলার শিকার আমরা সবাই হয়েছি। কিন্তু ইতিহাস আবারও মনে হচ্ছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা না যায়, তাহলে আবারও ভুল ইতিহাসের মুখোমুখি হতে হবে বাংলাদেশের জনগণের। যাই হোক, আমি বেশি সময় নেব না, আমরা অপেক্ষা করে আছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে কি নির্দেশনা দিবেন। তবে একটি কথা হলো, আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। হাদি নামে যে এক যুবককে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগামীতে আওয়ামী লীগ যে রাষ্ট্রে তারা আশ্রিত, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস, অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে। এদেরকে প্রতিরোধ করার জন্য একমাত্র শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা প্রস্তুত থাকুন, আমরা মানসিক প্রস্তুতি নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। এই ধরনের দুর্বৃত্তদেরকে উচিত শিক্ষা দেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য
সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করছি। বিজয় দিবস উদযাপিত হবে আগামীকালকে। বিজয় দিবস উদযাপন করা, আলোচনা করা খুবই সহজ বিষয়। বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয়। আমাদেরকে এটা অনুধাবন এই জন্যই করতে হবে, দীর্ঘ 16-17 বছরের বিরামহীন ধারাবাহিক ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মাড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ, কত তিতিক্ষা, কত আত্মদান, কত রক্তদান, কত শহীদের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, বিজয় অর্জন করেছে। আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি। আমাদের চাইতে যারা বয়সে ছোট, হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার সাহসী উচ্চারণের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, তার কারণ স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো, কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালে পুনরায় পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই প্রয়োজন হয়ে গিয়েছিল। তারপরে 7 নভেম্বরের ইতিহাস, 1979-এর ইতিহাস, 1990-এর ইতিহাস বলবো না, 1971, 1991 এবং 1996-এর কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না, কিন্তু শুধু একটি কথা বলতে চাই, আমরা বিজয় দেখেছি, কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো, অরক্ষিত স্বাধীনতার মতো, যেটার অপর নাম পরাধীনতা। আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয়। এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্যবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন, সেই বিজয়কে সংহত করা যায় না, সেই একইভাবে 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায়, সেরকম কাহিনী রচনা চলছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে, এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান, বিদেশেও কার্যকর। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে
আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর। আমরা তার পদার্পণকে প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই। আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে, তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে। তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন, স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুসংহত করতে পারবো। আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে সোয়াজ জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন, কর্নেল জাঞ্জুয়াকে বন্দী এবং পরে হত্যা করার পরে নিজে রিভোল্ট করে সেই চট্টগ্রামের সুরা শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন, যার জন্য আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস বলে থাকি, 27শে মার্চ নয়। তারপরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেওয়া হলো। চতুর্থ প্যারাগ্রাফে বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেটাকে জায়েজ করার জন্য পরবর্তীকালে ৫৫ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত বোমা ঘোষণা এখানে ছাপিয়ে দেওয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসাবে সংযুক্ত করে দেওয়া হলো। তার ভাষণ তো আছেই, তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো। আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, যেটা সারা জাতি জানে। সুতরাং আওয়ামী লীগ পরতে পরতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে, বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিকৃত করেছে। সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস, যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। বন্ধুগণ, পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আগামীতে জ্ঞান ভিত্তিক, মেধা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস করা যাবে। ধন্যবাদ সবাইকে। ভাই বোনেরা, এ পর্যায়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খানকে তার আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ এবং কালকেও যেটা বলেছি যে বিএনপি এবং অঙ্গদলের নেতা কর্মীরা আমাদের দীর্ঘদিনের আনন্দ বেদনা এবং দুঃখ কষ্টের সাথী ভাই ও বোনেরা, আজকে আমরা মহান বিজয় দিবসের আলোচনায় এখানে উপস্থিত। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে লড়াই আর বিজয়ের অনুষ্ঠান করছি আমরা বিদ্রোহ করলাম, উই রিভল্ট, এই কথা বলে যিনি লড়াইয়ের সূচনা করেছিলেন
এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছিলেন দেশের প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, বাংলাদেশের মুক্তাঞ্চলে প্রথম সরকার প্রতিষ্ঠাকারী বাংলাদেশের প্রথম নির্বাচিত, প্রত্যক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্মরণ করি তার আহ্বানে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের প্রতি, স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি, যারা সেই মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন, সমর্থন করেছেন তাদের প্রতি আজকে শ্রদ্ধা জানাই। প্রিয় সাথীরা, একটু আগে সালাউদ্দিন বলছিল যে মাত্র 9 মাসে কি প্রচন্ড প্রতিকূলতার মুখে লড়াই করে দেশটা স্বাধীন হয়েছে তার অনেক প্রত্যক্ষ বিবরণ আমাদের মেজর হাফিজ সাহেব ভালো দিতে পারবেন। কিন্তু বিজয় অর্জন বিজয়ের আকাঙ্ক্ষা পূরণ করে না, বিজয় অর্জন শুধু সমস্যার সমাধান করে না, এটা আমরা খুব অল্প কয়েক বছরের মধ্যেই অনুধাবন করেছিলাম। স্বাধীন বাংলাদেশে অন্য উন্নয়ন তো দূরের কথা, শান্তিতে ঘুমানো, 2 বেলা দুমুঠো খাওয়ার, এমনকি নিশ্চিতে বাঁচার অধিকার পর্যন্ত এদেশের মানুষ অর্জন করতে পারে নাই। সাংবাদিক নির্মল সেন সংবাদপত্রে আর্টিকেল লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, ছিল না সেই গ্যারান্টি। এরকম দুঃসহ অবস্থায় যে মানুষটি আগমনের ফলে এদেশের জনগণ পুনরায় বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, পুনরায় এগিয়ে যাওয়ার পথে চলেছিলেন, তিনিও ওই একই ব্যক্তি যিনি 71-এ বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, তিনি 75-এ জনগণের সামনে এলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে। এই মেজর জেনারেল জিয়া যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ এগিয়েছে এবং সেই পথ ধরে বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান। বন্ধুরা আমার, একজন মানুষের মৃত্যু যেমন তাকে সবকিছু থেকে বঞ্চিত করে ফেলে, একটা মৃতদেহের যেমন কোনো বাড়ি থাকে না, গাড়ি থাকে না, সম্পদ থাকে না, চাকরি থাকে না, ব্যবসা থাকে না, আত্মীয় থাকে না, বন্ধু থাকে না, একটা রাজনৈতিক দলও যেমন যখন তার রাজনৈতিক মৃত্যু হয় তখন তার কোনো বন্ধু থাকে না। যারা এই দেশের মানুষকে বঞ্চিত করেছিল, যারা এই দেশের মানুষকে
খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে, পরনির্ভরশীল করেছে, পরাধীন করার চেষ্টা করেছে। তারা আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবর্জনা মাত্র, তাদের কোনো মর্যাদার জায়গায় দেশে নাই। কিন্তু অন্য কেউ কেউ বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার স্বপ্ন দেখছেন। বন্ধুরা আমার, বিএনপির একজন কর্মী হিসাবে আমি আল্লাহর কাছে শুকর করি যে এই বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের কারো চোখে চোখ রেখে কথা বলতে আমার কোনো সংকোচ হয় না, আমার কোনো দুর্বলতা হয় না, আমার কোনো কষ্ট হয় না। কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে রাজনীতি করেছি, আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যা করেছেন আমি সেই দলের লোক। আমি সেই দল করি যে দেশ বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আমি সেই দল করি যে দল বাংলাদেশের জনগণকে বারবার নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে, পথ দেখিয়েছে। আমি আপনাদেরকে বলি, যারাই আজ রাজনীতিতে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে দাবি করেন, প্রতিপক্ষ বলে দাবি করেন, তাদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন কোথায় ছিলেন 1971 সালে, যখন আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছিলাম, আমাদের যুবকদের, ছাত্রদের ধরে ধরে খুন করা হচ্ছিল, আমাদের মা বোনকে নিপীড়ন করা হচ্ছিল, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় ছিলেন আপনারা তখন? আমরা কোথায় ছিলাম সেটা শুনেন। আমি জানি তারা জবাব দিতে পারবে না। তারা জিজ্ঞাসা করেন তাদের যে যখন একটা গণতান্ত্রিক সরকারকে উত্থান করে এরশাদ যখন ক্ষমতা দখল করেছিল, তার বিরুদ্ধে যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করছিলাম, লড়াই করছিলাম, তখন এই স্বৈরাচারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে কথা বলে, আর সেই লড়াইয়ের ময়দান থেকে পিছনে হতে এরশাদের সঙ্গে নির্বাচনে কারা গিয়েছিল আর কারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মেনে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। বাংলাদেশের বহু রাজনৈতিক যোদ্ধা বলেছে বেগম খালেদা জিয়া এবং বিএনপি শেষ হয়ে গেল, অথচ ওই একটা সিদ্ধান্ত, ওই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপিকে 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছে। কারণ আওয়ামী লীগ, জামায়াত ইসলাম তারা জনগণের সঙ্গে বেইমানি করে নির্বাচনে গেছে, বিএনপি যায় নাই। বিএনপি জনগণকে যে কথা দিয়েছে কথা রক্ষা করেছে, মানুষ বুঝেছে বিএনপি যা বলে তা করে। কোন চাপ, কোন লোভ, কোন মোহ বিএনপিকে তার পথচ্যুত করতে পারে না। সেই বিএনপি করি আমি, সেই জন্য আমি গর্বিত। বন্ধুরা আমার, গত 16টা বছর ধরে যে লড়াই চলেছে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, এই লড়াইয়ে বহু বছর আমরা বহু দলকে পাশে পাই নাই, কিন্তু বিএনপি একটা দিনের জন্য এই আন্দোলন থেকে পিছু হটে নাই। এই বিএনপি রাজধানী থেকে আরম্ভ করে গ্রামের নেতা কর্মী, দল, অন্য দল, সহযোগী সংগঠনের নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মিথ্যা মামলা হয়রানি হয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। এই সেই বিএনপি, যে বিএনপি এত চাপ, এত লোভ, এত মোহ অগ্রাহ্য করে যারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছে, দল পরিত্যাগ করে নাই।
সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমি নিশ্চয়ই গর্বিত, 100 বার গর্বিত। চোখে চোখ রেখে বলেন তাদেরকে যে আপনাদের তো বহুদিন পাই নাই আশপাশে, এখন কত রকমের লোভ লালসা, এই দুনিয়ায় কিছু না হইলেও অন্য দুনিয়ায় অনেক কিছু পাওয়া যাবে। আর ভাই, অন্য দুনিয়া পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত বন্দেগী করি, প্রতিদিন করি, কিন্তু এই দুনিয়ায় এই দেশের দুস্থ জনগণ যারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কি করা উচিত, এই কথা তো আর কেউ বলছেন না, বলছেন এই নেতা জনাব তারেক রহমান। শিক্ষা ক্ষেত্রে কি করা উচিত, কি করতে হবে বা কি করা হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি করা হবে, ক্রীড়া ক্ষেত্রে কি করা হবে, নারীদের জন্য কি করা হবে, শিশুদের জন্য কি করা হবে, শ্রমিকদের জন্য কি করা হবে, কৃষকের জন্য কি করা হবে, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্য ধর্মের উপাসনালয়ের যারা প্রধান, তাদের জন্য কি করা হবে, বিস্তারিত উনি জনগণের সাথে উপস্থাপন করছেন। মানুষ খুব ভালো বোঝে, দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। আর এই বিজয় দিবসে মাত্র 52-53 দিন পর জাতীয় নির্বাচন আসছে। এই মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এগিয়ে চলুন। এই নির্বাচনে বিজয়ী ক্ষমতায় যাওয়ার জন্য না, যে জনগণকে ভালোবেসে আমাদের নেতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে জনগণকে ভালোবেসে একজন সদ্য বিধবা যিনি রাজনীতি করেন নাই কোনোদিন, ছোট সন্তানদেরকে তাদের লেখাপড়ার খোঁজ না রেখে জনগণের সাথে রাজপথে নেমে গেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের দিকে তাকিয়ে, যিনি মা এবং একমাত্র ভাইকে পর্যন্ত দেখতে পারেন, দেখাশোনা করতে পারেন নাই, একমাত্র ভাইয়ের মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেন নাই, দেশের বাইরে ছিলেন, অথচ দলের জন্য কাজ করেছেন, তার অবদানের প্রতি স্বীকৃতি দেওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, লড়াইয়ের ময়দান অবতীর্ণ হই, জনগণের সমর্থন অর্জন করি এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হই। জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। যেমন দুঃসময় দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন ঈশ্বরের স্বৈরাচারী শাসনে একবার নিঃস্ব হয়ে যাওয়া বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তেমনি লুটপাট এবং দুর্নীতি অনাচারের মাধ্যমে এই দেশটাকে নিঃস্ব করে দেওয়া অবস্থায় পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে সামনে পাই। এই আকাঙ্ক্ষা আমাদের থাকুক, আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা চমৎকার দিন আমাদের সামনে আসছে। আগামী 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে, কি হবে ওই দিন? ওই দিন ঢাকা শহরে কি ইতিহাস সৃষ্টি হবে? ওটা বাংলাদেশি ইতিহাস সৃষ্টি করতে হবে ওই দিন ইনশাআল্লাহ। এই যে বিজয়ের ঢেউ, ওই ঢেউকে আমরা টেনে নিয়ে যাব 8ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, আর সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, আর সেই নির্বাচনে বিজয়ের ঢেউ জনগণের কল্যাণে নিবেদিত করব আগামী 5 বছর ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জননেতা ডক্টর আব্দুল মঈন খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয় দিবসের আলোচনা সভায়
আমাদের প্রধান অতিথি, আমরা সবসময় বলি তিনি 10,000 মাইল দূর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আজকে হয়তো তাই, কিন্তু আজকে আনন্দের সঙ্গে আমরা জানি যে ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আমাদের সামনে তিনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এখানে আমাদের সামনে উপস্থিত বিএনপির নেতা কর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, আপনারা সবাই দূর দূরান্ত থেকে অথবা ঢাকা শহর থেকে আজকে বিজয়ের আনন্দ উৎসব করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে। আমরা জানি আমাদের বাংলাদেশের যে ইতিহাস, দীর্ঘ 54 বছরের ইতিহাস, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 1971-এর 25শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা একটু আগে শুনেছেন, তখন কে প্রতিবাদ করেছিলেন? আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে থাকে, সেদিন তাদের ভূমিকা কি ছিল বলার অপেক্ষা রাখে না। সেদিন তারা কাপুরুষের মতো তারা পালিয়ে গিয়েছিল সীমানা টপকে। আজকে নতুন করে বলতে হয় যে কাপুরুষের আচরণ আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা পুনরায় দেখেছি, যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পুনরায় কাপুরুষের মতো সীমানা টপকে পালিয়ে গিয়েছিলেন। এখানে বলতে হয় সেই কঠিন মুহূর্তে এই বাংলাদেশের সে সময় হয়তো 5 কোটি আমরা ছিলাম, 5 কোটি 6 কোটি মানুষের জন্য জীবন বাজি করে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন we revolt, যিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নন। কাজেই তার সেই ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশ সৃষ্টি করেছে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সংযোজন করেছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষা করেননি, যিনি সম্মুখ সমরে তিনি একটি সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ সমরে শত্রু সেনার মুখোমুখি হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা তখন থেকে উদযাপন করেছি। এখানে বলা বাহুল্য যে জিয়াউর রহমান সেদিন যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তিনি কিন্তু কোনো ক্ষমতার পদে আসীন হন নাই। পরবর্তীতে 72 থেকে 75 আমরা কি দেখেছিলাম? সেই আওয়ামী লীগ তারা কিভাবে এই দেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের মানুষের স্বাধীনতা আবার হরণ করেছিল, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। একদলীয় শাসনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।
আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কেন? কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভিতরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করা প্রায় অসম্ভব। এবং সেই উপলব্ধি থেকে আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলাম, যে বাংলাদেশে মানুষ কথা বলবে নির্ভয়ে, যে বাংলাদেশে মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। অথচ আওয়ামী লীগ মানুষের, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে গুটি কয়েক মানুষ, আওয়ামী লীগের তাদের দলের কিছু দুর্বৃত্ত, তারা এই দেশকে তারা দখল করে নিয়েছিল। এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেই স্বাধীনতার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আহ্বান করে নিয়ে এসেছিল। এই ইতিহাস হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। আজকে আমরা লক্ষ্য করেছি যে 15 বছর, দীর্ঘ 15 বছর, 2009 থেকে 2024 কিভাবে আওয়ামী লীগ নতুন করে তারা এদেশে কায়েম করেছে একটি ফ্যাসিবাদ। এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নতুন প্রজন্ম যখন ফুসে উঠেছিল এবং দীর্ঘ 15 বছর বিএনপি যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল, একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি বিএনপি সৃষ্টি করেছিল। সেখানে তখন ছাত্র জনতা দেশলাইয়ের কাঠি দিয়ে একটি স্ফুলিঙ্গ জ্বেলে দিয়েছিল, যা তখন বিস্ফোরণে পরিণত হয় এবং সেই বিস্ফোরণের ফলশ্রুতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। আমরা জানি স্বাধীনতার সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথে হয় না। এদেশে আমরা দেখেছি বারবার কিভাবে এদেশের মানুষের যে মৌলিক অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। এদেশের মানুষ বারবার সংগ্রাম করে সেই মৌলিক অধিকার ফিরিয়ে এনেছে। সর্বশেষ বিগত 24 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে আপনারা দেখেছেন আমরা কিভাবে এদেশে নতুন করে একটি সংস্কার করে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়ে চলেছি। এবং যার ফলশ্রুতিতে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখানে আমি বলবো যে আসুন আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে আমরা সেই নির্বাচনের পথে এগিয়ে যাই। আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা, আমি বলবো তিনি কোনোদিন বিভাজনের রাজনীতি করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা হচ্ছে ঐক্যের রাজনীতি। বাংলাদেশের মানুষের কল্যাণে সেই 1971 সালের 25শে মার্চের কালো রাত্রি থেকে যে অমোঘ বাণী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের জন্য দিয়ে গিয়েছেন, সেটা ছিল মুক্তির বাণী, স্বাধীনতার বাণী এবং ঐক্যের বাণী। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের কল্যাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এদেশে আমরা গণতন্ত্র আমরা ফিরিয়ে আনি। পাশাপাশি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযুদ্ধ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র জনতা মির্জা আব্বাসকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবসের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত লড়াকু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এই যে আজকে বিজয় দিবস, এই বিজয় দিবসের জন্য কাকে আমাদের প্রথম স্মরণ করতে হয়? পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার পরে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করতে হয় প্রথমেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যুদ্ধ করেছি, এই দেশের মানুষ যুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি প্রথমেই স্মরণ করতে চাই। অতঃপর বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, আমাদের যে সকল মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি তাদের প্রতি আজকে সম্মান জ্ঞাপন করছি। আমার যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা এখনো আহত অবস্থায় দিন গুজরান করছেন, তাদের প্রতি সম্মাননা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বহু কষ্টের পর, বহু দুঃখের পর, বহু যুদ্ধের পর, বহু রক্তের পর এই স্বাধীনতা আমাদের অর্জন করতে হয়েছে। অনেকে ভাবেন, অনেকে বলেন তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। নজরুল ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে যে উনি খুব গর্ব করেন এই বিষয়টা নিয়ে। আমি সেই গর্বের কথা বলতে চাই না, কারণ আমিও সেই গর্বের একজন অংশীদার। সুতরাং আমি কথা রিপিট করতে চাই না। তারপরেও চলেই আসবে। মঞ্চে যারা আছেন, তার বাইরেও সামনে যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন কিংবা মিডিয়ায় শুনবেন, আমার যে নতুন প্রজন্ম, তারা হয়তো অনেকেই জানেন না। তারা আজকে গল্প শুনতে চান না, ইতিহাসও পড়েন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এই কথা তো সত্যি। এবং ঘোষণা দিয়ে উনি কি ঘুমিয়েছিলেন? উনি কি করেছিলেন? উনি যুদ্ধ করেছেন। এবং বাংলাদেশে যে কটি সেক্টর ছিল, এটা আমার অবশ্য আমি নিজে দেখি নাই, এটা আমি শুনেছি। এটা মেজর হাফিজ সাহেব ভালো করে বলতে পারতেন আমার চাইতে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন, সঙ্গে ছিলেন। সকল সেক্টরের কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে যুদ্ধ করেছেন। আমরা তার আজকে গর্বিত সৈনিক। বাংলাদেশে যে কজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন, তার মধ্যে আমি অন্যতম একজন। মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না। সেই চট্টগ্রামের কোন হান্নান সাহেব নাকি শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গেছিলেন এবং উনি নাকি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমাদের ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে, আমরা বুকের টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। এটার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। অকপটে মুখ খুলে বলতে পারি
বুক খুলে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি এদেশের থেকে যুদ্ধ করেছেন। এর অংশীদার অন্য কেউ হতে পারে না। কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছেন না আমাদের হাফিজ ভাই, থিয়েটার রোড আর থিয়েটার এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা। আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বসে এই দেশেই যুদ্ধ করেছে। উনি পালিয়ে যান নাই, সে ভারতেও যান নাই। প্রিয় ভাইরা, স্বাধীনতার বহু বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিশানা বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রকল্প গ্রহণ করলো। কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুছে ফেলা যায় নাই। ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে, ইতিহাস ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। এটা বাস্তবতা। আজকে আমি অনেক দূরে থেকে 71 থেকে আমি একটু 23-24 পর্যায়ে চলে আসি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওখান থেকে হাইটে আসতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু অন্যভাবে চলে আসি। আজকে এরপর 17 বছর আমরা আওয়ামী লীগের অধীনে থেকে আওয়ামী লীগকে অপসারণের জন্য যুদ্ধ করেছি রাজপথে। অনেক ভাই বোন শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে জেল জুলুম খেটে এতটা বছর কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, কখনো পরিবারের মধ্যে থেকে, কখনো জেলে, কখনো রাজপথে থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসছে, একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে। আবার কি বলে জানেন? আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে এই 17 বছর তোমরা কোথায় ছিলা? আমি জানতে চাই। তোমরা যদি মাঠে থাকতো তাহলে তো আমাদের মাঠে দেখতে পেতে, কারণ আমরা তো মাঠেই ছিলাম। আমরা কখনো মাঠে, আমরা কখনো জেলে, আমরা কখনো কোর্টে, আমরা কখনো আত্মগোপনে, আমরা তো এভাবেই ছিলাম। তো আজকে একটা সুযোগ এসেছে, সময় এসেছে দেশটাকে নতুন করে পুনর্গঠন করার জন্য। সব তো আপনাদের সামনে বলা যাবে না, সময়ও নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেকে বলেন লন্ডনে বসে আছেন, আসেন না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন। কিন্তু উনি তো লন্ডনে বসে নেই ভাই, উনি তো কাজ করছেন। উনি তো ওখানে বসে কাজ করছেন, এই দেশের মানুষ নিয়ে উনি ভাবছেন। কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির 2টি মিটিং এর পর উনি কয়েকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। এই দেশের মানুষের জন্য কি করা যাবে, সেখান থেকে কোনো মানুষ বাদ পড়ে নাই। সকল মানুষের, সর্বস্তর মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। আপনার লিফলেটগুলো কদিনের মধ্যে পাবেন, হয়তো অনেকে পেয়েও গেছেন, আপনারা হয়তো দেখে থাকবেন। যে চিন্তা ভাবনা কতটুকু তিনি করেছেন, যেগুলো আমরাও কখনো ভাবি নাই। আমরা শুধু নির্বাচন নিয়ে ভাবছি, আর উনি ভাবছেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে। সেই তারেক রহমান হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমি বিশ্বাস করি। এই দেশের মানুষকে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, জীবন দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনি এই দেশের মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করেছেন, আজকে আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমান তাই করছেন। আমরা তার আগমনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ তিনি আসবেন 25 তারিখে। আমরা ওনার সঙ্গে দেখা করবো কয়েকজন লোক মিলে, কি বলেন? তাই না? কজন যাও বলেন?
আমি বা আপনি যাই বা না যাই, দেশের মানুষ অপেক্ষা করবে না আমার আপনার জন্য। দেশের মানুষ সেদিন প্রমাণ করবে এতদিন যাবৎ ওই মুখ পোড়ারা আমাদের নেতা সম্পর্কে যা কিছু বলছেন সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা। সব কিছু প্রমাণ করে দিয়ে সেই দিন ঢাকার মাটিতে আমাদের নেতা তারেক রহমান নতুন একটা দৃশ্য দেখবেন বলে আমি আশা করছি। উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি। আপনাদের সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে, আমার নেতাকে আগমনের স্বাগত জানিয়ে, আমি দুঃখিত ভাই মিলাই যায় কি করুন, 26 মার্চ স্বাধীনতা দিবস কিছু করার নেই। তো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনা সভা শেষ পর্যায়ে মহান বিজয় দিবস। বিজয়, এই অর্জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি আন্দোলন বিপ্লবে বিজয় অর্জন করেছেন, সকল বিজয়ের কৃতিত্ব হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বিএনপির কৃতিত্ব। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লব, ৯০-এর গণঅভ্যুত্থান আর ২৪-এর জুলাইয়ের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান জিয়া পরিবার। প্রিয় ভাইরা, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতি এখন বক্তব্য রাখবেন। প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি, বিএনপি বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের উন্নয়নকামী মানুষ, আমাদের সেই নেতা, যিনি আমাদের এই দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের পথ দেখিয়েছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য। আমাদের সেই তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা জনাব তারেক রহমান আজকে মঞ্চে উপস্থিত আছেন। বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর মৌলানা চৌধুরী এবং আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সামনে প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই, আজানের সময় হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলতে চাই। আগামীকাল বিজয় দিবস, তাই না? এই বিজয় কিসের বিজয় ছিল? দেশে আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এই দিনটি। সেই দিনটি হচ্ছে আগামীকাল 16ই ডিসেম্বর। বন্ধুগণ, আমি এই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই, আগামীকাল ছিল পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের দিবস। আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের মানুষের উপরে
অত্যাচার, নির্বাচন, হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছে বন্ধুগণ। আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ তারা সেদিন পাকিস্তান হানাদার এসে যোগ সাজস করে সেই তাদের সঙ্গে সহযোগিতা করে এই গণহত্যাকে পরিচালিত করেছে বন্ধুগণ। আমরা সেদিনকে ভুলে যাইনি, এত দ্রুত ভুলতে পারি না আমরা। আমাদের বারবার মনে রাখতে হবে 1971 সালের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের নতুন ভূখণ্ড লাভের কথা। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের সেদিন যে আমাদের স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন, শুধু নয় তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপি হাত ধরে, আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের পথ দেখানোর মধ্যে দিয়ে। বন্ধুগণ, আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যেমন 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? কি কারণে? উদ্দেশ্য একটাই যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আজকে আমাদের নজরুল ইসলাম খান সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম, আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করে কাজ শুরু করেছিলাম। আজকে আবার আমি সেই কথা শুনেই বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা, তিনি আমাদের একটি দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য। তিনি আজকে নতুন করে শুরু করেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন, জনগণকে বলছেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন। আমরা সেই আশায়, সেই স্বপ্নে আছি। একটা কথা আজকে বলতে চাই, 24শে জুলাইয়ের যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তার আমরা নিশ্চিত করবো যে জুলাই যোদ্ধা সম্পর্কে আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমি শুধু এই বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং
চূড়ান্ত রায়ও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে বন্ধুগণ। আমাদের লোকেরা সবাই আহত হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। এই বলে শেষ করার আগে আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব। 2002 সালে 2001 সাল নির্বাচনের পরে আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরে। সঙ্গে আমাদের নেতা ছিলেন। যখন আপনার গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, যখন সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে গ্রেট হলে চায়নার, তখন চীনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নিয়ে যখন সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার একজন পাশে আমাদের নেতা ছিলেন জনাব তারেক রহমান সাহেব। যখন পরিচয় করে দিয়ে ম্যাডাম বললেন যে হি ইজ মাই সান, আমার ছেলে, তখন আমার এখনো মনে আছে চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে ধরে 2 হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। তোমার পিতা ও মাতার পতাকা তুমি উজ্জ্বল করে ধরো। সেই যে জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা আর গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে আগামী 25 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। বাংলাদেশকে আমরা জেগে উঠি, আমরা সবাই জেগে উঠি। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠবো। সব শেষে আজকের এই দিনে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, হাদির জন্য আরোগ্য কামনা করছি, এবং যারা আমাদের সাথে শহীদ হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।